আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনারা সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য। আপনারা জানেন যে গত দুদিন যাবৎ রাষ্ট্রপতির একটা বিবৃতি বা রাষ্ট্রপতির সাথে সাংবাদিকদের কথোপকথনের অনেক রিপোর্টই আসছে। প্রথমে এটা শুরু করে সম্ভবত মানবজমিন, এরপরে শুরু করে কালের কণ্ঠ। তাছাড়া কালের কণ্ঠের আজকের যে নিউজটা বেরিয়েছে তার মধ্য থেকে আমি কিছু চুম্বক অংশ আপনাদেরকে বলছি। যে কালের কণ্ঠের সাংবাদিকের একটা প্রশ্ন ছিল রাষ্ট্রপতির কাছে, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যায়ন কি? রাষ্ট্রপতি সাহেব বলেছেন, নির্বাচন ভালো হয়েছে, মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, মানুষ যেন এক ধরনের মুক্তি চেয়েছিলেন। বুঝতে পারছেন? আমি কিছু কিছু চুম্বক অংশ জাস্ট আপনাদের জন্য তুলে ধরছি। যেমন উনি বলেছেন যে এই যখন বললেন কি বলে, সাংবাদিক সাহেব যখন জিজ্ঞেস করলেন যে মানে উপদেষ্টা পরিষদের আলোচনায় উপদেষ্টাদের কার কার নাম, প্রধান উপদেষ্টাদের মধ্যে কার কার নাম ছিল, ডাক্তার ইউনূসের নাম ছিল, ছাত্ররা চাইছিল, এবং উনি দেরি করার কারণে পরে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি হয়েছেন তার নাম ছিল এইটা। এবং সাংবাদিকরা ওনাকে জিজ্ঞেস করেছেন যে বিভিন্ন মহল আলোচনা করেছে মব সন্ত্রাসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল কিনা, আপনি কি এক্ষেত্রে তাদের কোনো ইন্ধন দেখতে পান? তিনি বলেছেন ইন্ধন ছিল কিনা জানি না, তবে তারা নীরব ছিলেন। এবং 5ই আগস্ট পরবর্তী জাতিসংঘ সঙ্গীত পরিবর্তনের কথা উনি বলছেন এটাও দুঃখজনক। এবং ওনাকে আবার সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সম্বন্ধে আপনার মূল্যায়ন কি? উনি বলেছেন, আমরা তো খুব অল্প সময় তাকে দেখি, টুকটাক কিছু কথা হয়েছে, দেখলাম যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলী ওনার মধ্যে আছে, এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কয়দিনের যে কার্যক্রম তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে ওনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত, তাই দেশকে ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি না যে আমার কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যে আলোকবর্তিতা হাতে নিয়েছেন ঠিকই আছে, কারণ মাত্র 7-8 দিন হয়েছে, সুতরাং ওনার বিষয়ে আলোচনা করা যায় না, কারণ এটা ভবিষ্যৎ বলবে। এছাড়াও উনি আরও বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যেমন উনি বলেছেন যে ওনাকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি, ওনাকে কোথাও যেতে দেওয়া হয়নি, মানে বিভিন্ন কথাবার্তার মধ্যে আবার উনি এখন বললেন যে 106 যে এই অনুচ্ছেদটা আসছিল মানে সরকার গঠনের ক্ষেত্রে, উনি আজকে বললেন যে হ্যাঁ, একজন বিচারপতি, দুজন বিচারপতি সেদিন কোর্টে ছিলেন, 6 জন বাসাবাড়ি থেকে ফোনে সংযুক্ত হয়ে ওনাদের সাথে করে ওনাকে বাঁচিয়েছেন সেই দিন। এবং উনি বললেন যে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীর একটা চাপ ছিল যে কারফিউ জারি করে দেওয়া বা ইয়ে জারি করা, কি বলে, ইমার্জেন্সি জারি করা। তবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এরা ওনাকে এটা করতে মানা করেছেন এবং ওরা ওদেরকে সমর্থন দিচ্ছে, মানে রাষ্ট্রপতিকে আর কি। এরপরে ওনাকে লাস্ট একটা কথা জিজ্ঞেস করে, রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর কোন কাজে মনোনিবেশ করতে চান? তখন তিনি বলেন যে, আমি তো আইন অঙ্গনের মানুষ, জীবনের দীর্ঘ 40 বছর কাটিয়ে দিয়েছি কোর্ট কাছারিতে, অবসরের পর একজন আইনি পরামর্শক হিসেবে বাকি জীবন কাটিয়ে দিতে, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে। অবশ্য রাষ্ট্রপতি থেকে চলে গেলে তখন আবার শরীর স্বাস্থ্য ভালো না থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি, কারণ এটা আমরা বিভিন্ন সময় দেখি, আপনারাও দেখেন। তা থাম্বনেলে আর ব্যানারে যেটা বলেছিলাম যে কোনো অধ্যাদেশই উনি স্বাক্ষর করেননি, কারণ রাষ্ট্রপতি যেভাবে বলেছেন যে বিদেশি একটা রাষ্ট্র থেকে ওনার দাওয়াত ছিল, সেখানে ওনাকে যাইতে দেওয়া হয়নি। ওরা সরাসরি লিখে দিয়েছে যে উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, সেই হিসেবে চিঠি লিখে দিয়েছে এবং উনি স্বাক্ষর করেননি, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রেখে দিয়েছেন। এরপরে কাতারের না জানি দুবাইয়ের আমির ওনাকে দাওয়াত দিয়েছিলেন, সেখানেও ওনাকে যেতে দেওয়া হয়নি। এরকম অনেক কিছু তো ওনাকে যেতে দেওয়া হয়নি, তার মানে ওনাকে একরকম বন্দি জীবন কাটাতে হয়েছে গত 18 মাস। এখন উনি একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন, তো স্বস্তির নিঃশ্বাস নিতেই পারেন, এতে দুঃখজনক কোনো বিষয় না। এবং আরেকটা কথা যেটা উনি বললেন যে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি আসছেন,
ওনার এখানে বঙ্গভবনে। পরে আবার 12টার দিকে শুনতে পারলেন যে না, উনি আসছেন না। এর কিছুক্ষণ পরেই শুনলেন যে উনি অলরেডি দেশ ত্যাগ করেছেন। এরপরে ওনাকে ওরা একটা ভাষণ লিখে দিয়েছে জাতিকে আশ্বস্ত করার জন্য, এবং উনি সে ভাষণ দিয়েছেন। কিন্তু উনি ভুলে গিয়েছেন যে ভাষণ দেওয়ার পরে আবার পেছনে ফিরে বলছেন যে ভাই ঠিক আছে তো, এটা ভুলে গিয়েছেন, বা আর না হয়তো এখনো হয়তো উনি ভয়ে ভীত যে কখনো কিছু হইতে পারে। সব কিছু নিয়ে এখন যেটা হচ্ছে, এখন গুঞ্জন উঠছে যে রাষ্ট্রপতি, যেটুকু খবর এই মুহূর্তে আমার কাছে আসলো, যে রাষ্ট্রপতি হয়তো বলতে পারে যে যে 128টা বা 38টা অধ্যাদেশ জারি করেছে ইউনিস গভর্নমেন্ট, এগুলোর কোনোটাতেই উনি স্বাক্ষর করেননি। মানে এই অধ্যাদেশগুলো যদিও ওনার নামে দেওয়া হয়েছে, কিন্তু আসলে এগুলো তো কোথাও ওনার নামে উনি স্বাক্ষর করেননি। সুতরাং এই অধ্যাদেশের ব্যাপারে কোথায় কি হয়েছে এইটাও হয়তো উনি জানেন না। যদি আমার সাংবাদিকরা এভাবে প্রশ্ন করেন, হয়তো উনি এটাও বলতে পারেন, এবং এটা তো বাস্তবও হতে পারে। কারণ ওনার অফিস সূত্রে, মানে ভেতরের সূত্রে যে খবর, তাতে উনি বলছে, ওরা বলছে যে রাষ্ট্রপতি আসলে কোনো অধ্যাদেশে স্বাক্ষর করেন নাই। এগুলো সব ওরা করে দিছে। ওরা করে করে ইয়ে করছে, রাষ্ট্রপতি কিছু বলার ছিল না, কারণ তিন বাহিনী প্রধান ওনার মাথার পেছনে তো বন্দুক ধরেই ছিল। এই যখন অবস্থা, তখন একটা নতুন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তারেক জিয়ার যে মুখ্য সচিব আছেন, উনি কিন্তু গত 25শে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে উনি বলেছিলেন যে ওনার কাছে 8জন উপদেষ্টার নথি আছে, এবং শুধু ওনার কাছে নয়, গোয়েন্দা সংস্থার কাছেও নথি আছে, এবং উনি এগুলো প্রকাশ করবেন, চাইলে উনি সরকারকেও দিতে পারেন, এবং এই গোপন নথিগুলো প্রকাশ পেলে অনেক উপদেষ্টার লুঙ্গি খুলে যাবে, এই অবস্থা। সেই জায়গায় হঠাৎ করে আজকে থেকে উনি ফেসবুক টুইটার সব বন্ধ করে দিয়েছেন। ওনার কথা হচ্ছে যে আমার এগুলো দিয়ে যদি কেউ আবার ফেক অ্যাকাউন্ট খোলে, তাহলে যাতে এগুলো না চলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া এসে। ঘটনা হচ্ছে যে আপনি যে মুখ্য সচিব বললেন এখন, এর আগেও আপনি সচিব ছিলেন, আপনি আমলা ছিলেন, আপনি খালেদা জিয়ার আমল থেকে আছেন, এবং আপনাকে একজন সৎ মানুষ হিসেবে অনেকেই জানে। আর আমি যেহেতু আপনার চিনি না, সুতরাং আপনার অসৎ বলুন কেমনে ভাই। তবে আপনার ওই কথাটা আমার ভালো লাগছিল, এটা আমিও শুনছিলাম ফেসবুকের কল্যাণে, যে আপনি বলেছিলেন যে এইটা, আমি ভেবেছিলাম যে হয়তো আপনি প্রকাশ করবেন। কিন্তু এখন আপনি হঠাৎ করে মুখে কুলু পাটলে, এখন না, সেদিনের পর থেকেই মুখে কুলু পাটছিলেন। তো তখন বুঝলাম যে আচ্ছা, হয়তো আপনাকে ধমকি দিতে পারে, হুমকি দিতে পারে, ডিজিএফআই তুলে নিয়ে যায়, হয়তো পাশার চামড়াও তুলতে পারে, এরকম কিছু হবে। কিন্তু এখন তো আপনার সরকার, নাকি ভাই? এখন আপনি মাননীয় প্রধানমন্ত্রীর আপনার মুখ্য সচিব, আপনার ক্ষমতার কাছে তো পৃথিবীর কারো ক্ষমতা নাই। এখন আপনি প্রকাশ করে দিচ্ছেন না কেন? এখন কেন এদের এই দুর্নীতির চিত্র নিয়ে আপনি একটা মামলা করার উদ্যোগ নিচ্ছেন না? এখন কেন আপনি বলছেন না যে এই দুর্নীতি হয়েছে, এই হয়েছে, এগুলো বলছেন না কেন? নাকি আপনাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে যে সেফ এক্সিট কাকে কিভাবে দিবেন? আবার ওইদিকে শুনতে পাচ্ছি যে ডিজিএফআই নজরে আছে আপনার এই রিজওয়ানা আপা, মানে কন্ডম আপা, এবং সম্ভবত এই যে ইয়ে করেছিল যে এই আরেকটা কি জানি নাম, আরেকটা কোন উপদেষ্টা, ওইটাও শয়তান সম্ভবত, ওই যে এই কি বলে আপনার এই যে জুলাই ইয়ের এগুলা যেগুলো করছে, এই উপদেষ্টাটা সম্ভবত আপনার ডিজিএফআই নজরে আছে বলে জানতে পারছি। কিন্তু আসলে এখনো 100% জানি না। তবে এটা জানতে পারছি, এবং হচ্ছে যে আপনার আমাদের যে চিফ প্রসিকিউটর, ওনাকে তো অলরেডি বের করে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে ওনাকে বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। তার মানে উনি বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না বলে এই নিষেধাজ্ঞা দিয়েছে, যেটা আজকে কি ঢাকা ট্রাইব্যুনাল বা কি একটা পত্রিকা, ওটাতে উঠেছে কিছুক্ষণ আগে, যেটা দেখলাম। এছাড়া অনেকগুলো সচিবকে পরিবর্তন করা হয়েছে, বাকি সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে আপনারা জানেন, পুলিশেও পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন ধরেন আরো 15 দিন 20 দিন চলতে থাকবে এভাবে, কারণ যেখানে যেখানে জামাত আছে বিএনপি সেখানে সেখানে চাক্কু চালাবেই, এটা নর্মাল বিষয়। আবার ওদিকে ওই যে আরেক পাগলা ব্যারিস্টার আছে জামাতের, উনি বলছেন যে এই চিফ প্রসিকিউটরকে আপনারা বদলি করে তো আপনারা তো দলীয়করণ করেছেন, তো এর আগে তো জামাত দলীয়করণ করেছিল, সেটা বলেনি কিন্তু হারামজাদা। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই ব্যানার এবং হেডলাইনের যে রাষ্ট্রপতির সেই কথা, আপনারা বললেন না যে ভাই আমি ফাউল কথা বলি বা ভুয়া কথা বলি, কারণ আমিও আশ্চর্য, এক্সক্লেমেশন চিহ্ন দিয়েছি, আশ্চর্যজনক। মানে রাষ্ট্রপতি যদি কালকে এই কথা বলেন, আপনারা আশ্চর্য হবেন না, বা আমিও আশ্চর্য হব না। কারণ যেভাবে রাষ্ট্রপতির এই ইন্টারভিউর কথাগুলো এক এক সময় এক এক রকম আসতেছে,
তাতে হয়তো আগামীকাল উনি এটাও বলতে পারেন। এবং এটা বলে দিল বিচিত্র হব না, তার কারণ হচ্ছে আসিফ নজরুল তারা বা ইন্ট্রিম যা যা করেছে তাতে রাষ্ট্রপতির সিগনেচার না নিয়ে যদি এই অধ্যাদেশ জারি করে দেয় তাতে কেউ কিছু বলতে পারবে না যে এটা কে যাবে প্রমাণ করতে। যেমন শেখ হাসিনার আমাদের নেত্রীর যখন বললো যে পদত্যাগপত্র পায়নি, সেটা নিয়ে তো বাইরে বহু হুমকি ধমকি দিয়েছিল। সেই হুমকি ধমকিতে কাজ হয় নাই, ওরা গণভবন রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল। সেইখানে অবশ্য সেনাবাহিনীর 9th ডিভিশন তারাই রক্ষা করেছিল রাষ্ট্রপতিকে। এখন রাষ্ট্রপতি যদি কালকে উঠে যদি এই কথা বলে তখন কি হবে সেটা কিন্তু চিন্তার বিষয়। চিন্তা করে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে পাকিস্তান সফরে যান 2025-এর জানুয়ারি মাসে, এবং তখনই তিনি সেখানে গিয়ে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয়ের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, এবং সে সময় কিন্তু তিনি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে পর্যন্ত দেখা করে এসেছিলেন। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে এতটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক যার, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে যে বার্তা দেওয়া হলো সেটাই সবচেয়ে গুরুত্ববাহী বার্তা তারেক রহমানের তরফে। বাংলাদেশের আর সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতো যেমনটা প্রত্যাশা করা হয়েছিল, বাংলাদেশের সেনাবাহিনীতেও শীর্ষ পদগুলোতে বড় ধরনের রদবদল এনেছে তারেক রহমান সরকার। নবনির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই এই আশঙ্কা, এই জল্পনা তুঙ্গে উঠেছিল যে বহুল আলোচিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সম্পর্কটা কেমন। 18 মাস এতটা ঘটনাবহুলভাবে যাওয়ার পর তিনি এই সেনাপ্রধানের ওপর আস্থা রাখতে পারেন কিনা, এসব নিয়ে যখন ওয়াকার বাহিনীর ভেতরে, সেনাবাহিনীর ভেতরে বাইরে জল্পনা তুঙ্গে ছিল, তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল এনেছেন। কিন্তু রদবদলের যে ধরনের ইঙ্গিত, তাতে একরকম পরিষ্কার বোঝা যাচ্ছে যে সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই মুহূর্তে বিব্রত, উত্তক্ত কিংবা একরকমের উৎখাত কোনোটাই করতে চাইছেন না তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে 18 মাসে সংবিধান সুরক্ষা, রাষ্ট্রপতিকে রক্ষা, নির্বাচনের পথে হাঁটা, এরকম নানা বিষয় মিলিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্ভবত একটা ভালো ওয়ার্কিং টার্ম, কাজের সম্পর্ক গড়ে উঠেছে, একটা বিশ্বাসের, আস্থার সম্পর্ক গড়ে উঠেছে ওই জায়গা থেকে যে তারেক রহমান রাজনীতিবিদ স্পষ্ট বুঝতে পেরেছেন যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর যাই করুন বা যা না করতে পারুন, তিনি কিছুতেই ক্ষমতা দখল করতে যাবেন না। 18 মাসে নানা রকম সুযোগ, জরুরি অবস্থা জারির মতো নানা পরিস্থিতি পেয়েও তিনি যে কোনোভাবেই ক্ষমতা গ্রহণ করতে যান নাই, কিংবা জরুরি অবস্থা জারি করতে যান নাই, কিংবা তিনি ক্ষমতার সম্মুখ ভাগে এসে দাঁড়ান নাই, এটা সম্ভবত তারেক রহমানকে এতটাই আস্থা দিয়েছে যে তারেক রহমান আপাতত ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপরেও আস্থা রাখতে চাইছেন, এবং তাকে কোনোভাবে ঝামেলায় না ফেলে সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল এনেছেন মূলত একটি পক্ষকে একরকমের কোণঠাসা করতে, শায়েস্তা করতে, যারা এই 18 মাসে ভীষণভাবে চাঙা হয়ে উঠেছিল এবং চাঙা হয়ে উঠে নানা রকম ক্ষতিকর ভূমিকা পালনে সক্রিয় হয়ে উঠেছিল সেনাবাহিনীর ভেতরে বাইরে। সেনাবাহিনীতে দুজনকে তারেক রহমান এই শীর্ষ পদে রদবদলের মাধ্যমে সরাসরি একটা শাস্তিমূলক বার্তা দিয়েছেন। মানে ধরেন সেনাবাহিনীতে সবচেয়ে গুরুতর শাস্তিমূলক বার্তা, মানে আপনি যদি বরখাস্ত না হন কিংবা পদচ্যুত না হন, তাহলে যেটাকে ধরা হয় সেটা হচ্ছে আপনাকে যদি সিভিলিয়ান পোস্টে একরকমের বদলি করে দেওয়া হয়। দুজন সেনা কর্মকর্তাকে একরকমের তাদের সেনা ক্যারিয়ারের অবসান ঘটিয়েই বলা যেতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে। এটা সুস্পষ্ট বার্তা যে এই দুজনকে সেনাবাহিনীতে রাখতে চান না নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম জন
ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দফতরে যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কাজ করছিলেন সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হচ্ছেন সেই ব্যক্তি যাকে কিনা 2025-এর ফেব্রুয়ারি থেকে, যখন থেকে ওয়াকার না হাসনাত স্লোগান উঠলো, হাসনাত আব্দুল্লাহ হঠাৎ ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিলেন যে ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছেন ভারতের প্রেসক্রিপশনে, এবং সেই কথা বলতে তিনি ডেকে পাঠিয়েছিলেন তাদেরকে সেনা সদর দফতরে। এবং তারপর রাজপথ গরম হয়ে উঠলো যে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ চায়, কাজেই এই সেনাপ্রধানই তাদের আর দরকার নাই। এবং ওয়াকার না হাসনাত, ওয়াকার স্লোগানে সারা রাজপথ প্রকম্পিত হলো। তখন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ডান হাত হিসেবে এক রকমের তার সরকারে থাকা খলিলুর রহমান, তারা তারপর থেকে বিভিন্ন দফায় চেষ্টা করেছেন নির্বাচন পর্যন্ত ওয়াকারুজ্জামানকে সরিয়ে তার জায়গায় লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান বানানোর। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে রাষ্ট্রদূত করে বিদেশে পাঠিয়ে দেওয়ার একটা দিক হচ্ছে এই যে তাকে এক রকমের একটা সেফ এক্সিট, নিরাপদ এক্সিট দেওয়া হলো, নিরাপদ এবং সম্মানজনক এক্সিট সেনাবাহিনী থেকে দেওয়া হলো। আরেকটা গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে তাকে পদায়ন করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে সেনাবাহিনীর ভেতরে একটা সমান্তরাল নেতৃত্ব ক্ষেত্র গড়ে তুলেছিলেন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে নিয়ে, সেটার একটা অবসান ঘটানো হলো। তার মানে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী পদে যে কোনো রকম হিসেব নিকেশে 2001 থেকে তাদের সঙ্গে যে সম্পর্ক খলিলুর রহমান, তার ভিত্তিতে 2001-এ তিনি বিএনপিকে, খালেদা জিয়া সরকারকে ক্ষমতায় বসাতে যে ভূমিকা রেখেছেন সেজন্যে, কিংবা 2025-এ তিনি একটা নির্বাচনের পথে ইউনূস সরকারকে নিয়ে যেতে যে ভূমিকা রেখেছেন সেজন্যে যদিবা তারেক রহমান খলিলুর রহমানকে নিয়োগ দিয়ে থাকেন, কিংবা ভারতের পরামর্শে কিংবা আমেরিকার পরামর্শে নিয়োগ দিয়ে থাকেন, কিন্তু তিনি যে কিছুতেই খলিলুর রহমানের সেনাবাহিনীর ভেতরে নাক গলানো পছন্দ করবেন না সে বার্তা তিনি পরিষ্কার করেছেন। এবং খলিলুর রহমানের সেনাবাহিনীর ভেতরে নাক গলানো কিন্তু একেবারে পছন্দ নয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও। তিনি সে কথা মে মাসে গিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়ে এসেছিলেন। মে মাসের সেনা কর্মকর্তাদের দরবারে এই কথা ঘোষণা করেছিলেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে তিনি কখনো সেনা সদর দফতরের ভেতরে ঢোকার অনুমোদন দেন নাই। কাজেই তারেক রহমান একদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে 1 বছর সময় ধরে যিনি তো সরাসরি মানে তার পদের প্রতি সবচেয়ে বড় হুমকি, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়ে যেমন স্বস্তির মধ্যে রেখেছেন, তেমনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে খলিলুর রহমানের প্রভাব মুক্ত করে সেনাবাহিনীকে তারেক রহমান আশ্বস্ত করতে চেয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পরামর্শ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে আলোচনা করেই যে তারেক রহমান সিদ্ধান্ত নিচ্ছেন তার আরেকটা প্রমাণ হচ্ছে চিফ অফ জেনারেল স্টাফ, সেনাবাহিনীর যেটাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ বলা হয় সিজিএস, সেই পদটি 17ই জানুয়ারির পর থেকে খালি আছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জানুয়ারি মাস থেকে ওয়াকারুজ্জামানের উপর চাপ প্রয়োগ করে আসছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেই সিজিএস পদে নিয়োগের। ওয়াকারুজ্জামান কিছুতেই খলিল ইউনূসের কথা শুনে এই সিজিএস পদ, যে পদটিকে সেনাপ্রধানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ বলা হয়, সেনাবাহিনীতে সিজিএস পদটিকে বলা হয় সেনাপ্রধান ইন ওয়েটিং, মানে সেনাপ্রধানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ এটি। এবং এই পদে যেই ব্যক্তি থাকেন তিনিই কিন্তু সেনাবাহিনীর প্রতিদিনকার কর্মকাণ্ড পরিচালনা করেন, সেনাবাহিনীর বাজেট ব্যবস্থাপনা করেন এবং সেনাবাহিনীতে এই সিজিএস পদটিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে আরডক থেকে এনে নিয়োগ দিতে চাইছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউনূস খলিলের সঙ্গে না পেরে এই নিয়োগটিও যেমন বাস্তবায়ন করতে পারেন নাই, এমনকি নির্বাচনের এই অতি গুরুত্বপূর্ণ সময়েও কিন্তু তিনি অপেক্ষা করছিলেন যে নবনির্বাচিত সরকার এলে তাদের সঙ্গে আলোচনায় তিনি তার বিশ্বস্ত, তার ঘনিষ্ঠ এই মাইনুর রহমানকে সিজিএস পদে নিয়ে আসতে পারেন কিনা।
তারেক রহমান আরডক থেকে সিজিএস পদে যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে পদায়নের বিষয়ে অনুমোদন দিয়েছেন তাও প্রমাণ করে যে তিনি স্বস্তি দিতে চেয়েছেন ওয়াকারুজ্জামানকে। আরেকজন যাকে শাস্তিমূলক পোস্টিং দেওয়া হয়েছে এই শীর্ষ পদে রদবদলে তিনি হচ্ছেন সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। এই মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছিল 2024-এর অক্টোবর মাসে। স্পষ্টতই বোঝা যাচ্ছে মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকেও যখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছেন তখন স্পষ্ট যে সেনা গোয়েন্দা সংস্থা যে ভূমিকা রেখেছে গত 17-18 মাসে তাতে সন্তুষ্ট নন নবনির্বাচিত প্রধানমন্ত্রী। এই যে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সেটা কিন্তু সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না, ডিজিএফআই প্রধান রিপোর্ট করেন রাষ্ট্রের প্রধান নির্বাহীর কাছে। কাজে এতদিন তিনি প্রধান উপদেষ্টার অধীনস্থ হিসেবে কাজ করছিলেন এই মেজর জেনারেল জাহাঙ্গীর আলম। এবং এই যে নির্বাচনের আগে আগে এমনকি হাদির হত্যাকাণ্ড, এই যে হাদিকে গুলি ছুড়ে তার হত্যাকারীরা যে এত দ্রুততম সময়ে বাংলাদেশের এত পথ পাড়ি দিয়ে সীমান্ত পাড়ি দিয়ে চলে যেতে পারলো কিনা, কিংবা না পারলে এখন পর্যন্ত তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, হাদির মৃত্যুর পর যে ধরনের প্রতিক্রিয়া হলো বাংলাদেশে গত 18 মাসে, যে ধরনের নানা সময়ে একেবারে সাজানো আন্দোলন হয়েছে এবং সেসব আন্দোলনকে যেভাবে তুঙ্গে নিয়ে যাওয়া হয়েছে, এসবের পেছনে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই কিন্তু এবং রাজনৈতিক পর্যবেক্ষক কিন্তু সেনা গোয়েন্দা সংস্থার মতো সংস্থাগুলোর কলকাঠি নাড়ার একটা রীতিমতো ইঙ্গিত দেখতে পান। কাজেই এই সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধানকে যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এত শক্ত বার্তা দিলেন এবং নতুন করে তিনি সেখানে নিয়োগ দিয়েছেন ডিজিএফআই প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাকে তিনি ডিজিএফআই প্রধানে পরিণত করেছেন, সেটা খুব স্পষ্ট বার্তা বহন করে। এছাড়া তারেক রহমান তার প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তা হিসেবে যিনি কাজ করবেন, পিএসও হিসেবে যিনি কাজ করবেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের জায়গায় তিনি হচ্ছেন মীর মুশফিকুর রহমান। তিনি মেজর জেনারেল ছিলেন, তিনি তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ। সেনাবাহিনীর ভেতরে এমন কথা ছড়িয়ে পড়েছিল নির্বাচনের আগেই যে এই মীর মুশফিকুর রহমান তারেক রহমানের এতটাই ঘনিষ্ঠ যে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎও করে এসেছেন। এবং এটা একটা বড় ধরনের জোর কানাঘুষো ছিল যে তারেক রহমান বিএনপি সরকার ক্ষমতায় এলে মীর মুশফিকুর রহমানকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হবে। তারেক রহমান মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছেন এবং তার বিশ্বস্ত ঘনিষ্ঠ এই কর্মকর্তাকে তার দফতরে পিএসও করে নিয়ে গেছেন। এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এই বিষয়টাকেও অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং বার্তাবাহী বলে মনে করছেন সেনাবাহিনীর ভেতরে অনেকে। বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে পাকিস্তানের, তুরস্কের, চীনের ব্যাপক প্রভাব বিস্তার শুরু হয় 2024-এর আগস্টের পর থেকে এবং তার এক রকমের নেতৃত্ব দেন ইউনূস সরকারের সময়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দেখেন, এই যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে পাকিস্তান সফরে যান 2025-এর জানুয়ারি মাসে এবং তখনই তিনি সেখানে গিয়ে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয়ের প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন এবং সে সময় কিন্তু তিনি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে পর্যন্ত দেখা করে এসেছিলেন। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে এতটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক যার, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে যে বার্তা দেওয়া হলো সেটাই সবচেয়ে গুরুত্ববাহী বার্তা তারেক রহমানের তরফে সেনাবাহিনীর প্রতি এই বড় ধরনের রদবদল ঘটানোর মাধ্যমে।